সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ক্লাস দেখছো তোমাদের সবাইকে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসমদ আলী, সহকারী শিক্ষক, বাংলা, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় নওগাঁ। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে প্রথম দেখা হচ্ছে অনলাইন ক্লাসে। নিশ্চয়ই তোমরা অন্যান্য ক্লাসগুলো নিয়মিত করেছ এবং বাসায় সেগুলো অনুসরণ করেছ। আজকে আমরা একটি খুব সহজ বিষয়, অত্যন্ত পরিচিত বিষয়ে আলোচনা করব তোমাদের, যা তোমরা পূর্বের ক্লাসে শিখে এসেছো অনেকটা। তোমরা বুঝতেই পারছো যে আজকে যদি বোর্ডের দিকে তাকাও তাহলে আমি সহজ করেই বলে দিচ্ছি আজকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে সন্ধি। সন্ধিরও একটা সন্ধি বিচ্ছেদ হয়, তোমরা জানো, সম যোগ ধি, সন্ধি। যাই হোক বন্ধুরা, আমরা আলোচনায় চলে যাই, আমরা সময় নষ্ট করতে চাই না। দেখো তো, সন্ধি শব্দের অর্থ কি তোমরা জানো, আগেই ক্লাসের পর শিখেছো। সন্ধি শব্দের অর্থ মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। কেমন ধ্বনির মিলন? সন্নিহিত দুটি ধ্বনির মিলন। আমি আবার বলছি, সন্ধি শব্দের অর্থ মিলন, ধ্বনির মিলন, সন্নিহিত দুটি ধ্বনির মিলন, অর্থাৎ পাশাপাশি দুটি ধ্বনির মিলন। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তা আমরা কি বলতে পারি? এই পয়েন্টগুলোকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আসবে যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকেই সন্ধি বলে। দেখো, পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আবার একটি সংজ্ঞা বলছি, পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলে। আবার দেখে নাও, আবার বলছি, পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলে। আসলে সন্ধি করতে গিয়ে আমরা শুধু মিলনটাই দেখতে পাই, কিন্তু শুধু মিলনই ঘটে না, আরো বেশ কিছু ঘটনা ঘটে। তোমরা এখন জানতে পারবে যে এই সংজ্ঞায় কিছুটা উল্লেখ করা আছে। পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, তাহলে মিলন হয়, পরিবর্তন অথবা বিলুপ্তি, এই কয়েকটি ঘটনা যদি ঘটে তাহলে তাকে সন্ধি বলে। আমরা ডক্টর মোহাম্মদ ইনামুল হকের সংজ্ঞাটা একটু জানার চেষ্টা করি। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, ক্যামেরা যদি একটু নিচের দিকে দেখানো যায়, ডক্টর মোহাম্মদ ইনামুল হকের মতে একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। তাহলে এখানে ওই পয়েন্টগুলো চলে এসছে। কি বলছে? একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। আমরা আরেকজন বিখ্যাত পণ্ডিতের সংজ্ঞা বলার চেষ্টা করছি, তোমরা শোনো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট ভাষাবিজ্ঞানের ভাষাবিদ, পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে। তোমাদের কাছে বোধহয় একটু কঠিন হয়ে গেল সবাইকে, তাই তো? আসলে কঠিন মনে করার কিছুই নেই। তোমরা সহজ করেই এই যে উপরের সময়গুলো দেখো, যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আর আমরা বলছিলাম যে সন্ধিতে শুধু মিলনই ঘটে না, মিলনের ফলে আরো কিছু ঘটনা ঘটে, যেমন পরিবর্তন হয়, বিলুপ্ত হয়, সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তাহলে বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই সন্ধি কাকে বলে, সন্ধি সংজ্ঞাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি যদি জিজ্ঞাসা করি তোমরা নিশ্চয়ই এগুলো জবাব দিতে পারবে। তাহলে আমি একটু তোমাদের কাছে জানার চেষ্টা করি, সন্ধি শব্দের অর্থ কি? নিশ্চয়ই মিলন তোমরা বলছো। আচ্ছা, সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির মিলন হয়। কথাটা মনে রাখতে হবে, সন্ধিতে হয় ধ্বনির মিলন আর সমাসে হয় পদের মিলন। এই কথাটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সমাস শব্দের অর্থ কিন্তু মিলন, সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন। সন্ধিতে হয় কিসের মিলন? সন্ধিতে হয় ধ্বনির মিলন আর সমাসে হয় পদের মিলন। আচ্ছা, আমরা তাহলে সংজ্ঞাটা আরেকবার বলে আমরা চলে যাই পরবর্তী আলোচনায়, যে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
অথবা পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলন, পরিবর্তন বা বিলুপ্তিকে সন্ধি বলে। আর ডক্টর এনামুল হক কি বলেছেন যে একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। একাধিক ধ্বনির মিলন, লোপ বা পরিবর্তনের নাম সন্ধি। আর ডক্টর শহীদুল্লাহ সংজ্ঞাটি আরেকবার বলার চেষ্টা করি, তোমরা পরে এটা ভালো করে বুঝে নিও। ডক্টর শহীদুল্লাহ বলছেন যে দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে। নিশ্চয়ই তোমরা সন্ধি সম্বন্ধে এতক্ষণ ভালো ধারণা পেয়েছ এবং তোমরা জিজ্ঞাসা করলে নিশ্চয়ই তার জবাব দিতে পারবে। আমরা পরবর্তী আলোচনায় যাব। এবার কি আলোচনা করা যায় আমরা দেখি। আমরা এবার একটু আলোচনায় যাই বন্ধুরা, যে সন্ধির উদ্দেশ্য কি। সন্ধির কিন্তু উদ্দেশ্য আছে, আসলে তো প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা নিয়ে একটা আলোচনা করি, তোমরা একটু দেখার চেষ্টা করো। দেখো আমি এখানে লিখবার চেষ্টা করেছি সন্ধির উদ্দেশ্য দুইটি। প্রধানত একটি হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, আর দুই হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আবার বলছি, সন্ধির দুটি উদ্দেশ্য আছে, উচ্চারণের সহজ প্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন। এরপরেই একটি কথা বলা হচ্ছে যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। ভালো করে দেখো, যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। আমি উদাহরণে পরে যাচ্ছি, তার আগে বলে নেই যে সন্ধির উদ্দেশ্য কয়টি বলেছি আমি? দুইটি বলেছি। কি? এক হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা, তার মানে কি আমরা সহজ করে বলার যে চেষ্টা, সেটি হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা। আর দুই হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে যে ধ্বনিটা যেন সুন্দর হয়, শ্রুতিমধুর হয়। এই দুটি প্রধান উদ্দেশ্য নিয়ে আমরা সন্ধি করার চেষ্টা করি। কিন্তু তুমি সহজ করতে যেয়ে যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু সেটি তো লাভ নেই। তুমি একটা কাজ খুব সহজেই করতে যাচ্ছ, কিন্তু তার ফলটা যদি খারাপ হয়, দেখতে খারাপ লাগে, তাহলে কিন্তু সেটা কেউ গ্রহণ করবে না। সেই জন্য বলা হচ্ছে যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয়, মানে সময় কম লাগে, অল্প সময় করা যায়, কিন্তু ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, অর্থাৎ শুনতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে সন্ধি করার কোনোই প্রয়োজন নেই। তোমরা বুঝতে পারছো? আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন মনে করো তুমি স্কুলে যাবে বা বাজারে যাবে, স্কুলে যাচ্ছ শার্ট প্যান্ট পরে, কিন্তু তুমি তাড়াহুড়ো করতে গিয়ে রাস্তা দিয়ে না গিয়ে তুমি একদম কাদা যুক্ত মাঠ দিয়ে হেঁটে যাচ্ছ। এতে কি হচ্ছে? সবাই দেখে ভাববে যে কি ব্যাপার, ছেলেটা এভাবে কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে কেন। তার মানে সবার কাছে দৃষ্টিকটু লাগবে, দেখতে ভালো লাগবে না। এখানে এরকম একটা উদাহরণ দেওয়া আছে, দেখো, কচু যোগ আলু যোগ আদা, তিনটি পদকে আমরা অনেক সময় সন্ধি করার চেষ্টা করি, কিন্তু শুনতে শব্দটা হয়ে যায় কচ্চালাদা, যেটি সহজ হলো কিন্তু সুন্দর হলো না শব্দটা। অথবা কচু যোগ আদা যোগ আলু কচ্চা আলু। এখন নিশ্চয়ই তোমাদের মা যখন তোমার বাবা বাজারে যায়, তখন নিশ্চয়ই বলে না যে কচ্চা আদা নিয়ে এসো, হয়তো বলে কচু আলু আদা নিয়ে এসো, হ্যাঁ, বা কচু আলু আদা নিয়ে এসো। তাহলে কচ্চা ডালু বা কচ্চা আদা নিশ্চয়ই শব্দগুলো বলে না, তোমরা কখনো নিশ্চয়ই শোনোনি। তাহলে যেটি বলার আমরা চেষ্টা করলাম, তো সেটি হচ্ছে সন্ধির দুটি উদ্দেশ্য প্রধান, সেটি হচ্ছে উচ্চারণের সহজ প্রবণতা আর ধ্বনিগত মাধুর্য সম্পাদন। আমরা ধ্বনিগত মাধুর্য সম্পাদন যেন হয় সেদিকে খেয়াল রেখেই কিন্তু সহজ করে বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী আলোচনায় যাই। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হচ্ছে না,
সমস্যা হলে কমেন্ট করে জানাও। আমরা এবারে আরো কিছু পয়েন্ট আলোচনা করি। আমরা উদ্দেশ্য পেলাম, এবারে আমরা যাই সন্ধির সুবিধাটা কি। উদ্দেশ্যের মধ্যেও কিছুটা সুবিধা ছিল, তোমরা দেখেছো। আমরা এখন সুবিধাগুলো নিয়ে আলোচনা করি। সবকিছুরই তো সুবিধা, মানে সুবিধার জন্যই তো আমরা সবকিছু করি। এই সুবিধাগুলো আমরা কি পাই? সন্ধির ফলে যে সুবিধাগুলো হয় সেটি আমি দেখাবার চেষ্টা করছি। তোমরা এখন দেখো, তো নতুন নতুন শব্দ সৃষ্টি হয়। খুব ভালো কথা। কেমন করে হয়? যেমন আমি যদি বলি বিদ্যা আর আলয়, দুটি শব্দ একসঙ্গে করলে কি হয়? বিদ্যালয়, নতুন একটি শব্দ হলো। আচ্ছা, উচ্চারণ সহজ হয়। অবশ্যই বিদ্যা, আলয়, মসি, আধার, এই কথাগুলো বলতে আমাদের কষ্ট হয়। সুতরাং আমরা বলবো বিদ্যালয়, মৎস্যাধার, হ্যাঁ এরকম বলবো। ভাষা সংক্ষিপ্ত হয়। তোমরা বুঝতে পারছো, বিদ্যা আলয় অনেক লম্বা একটা শব্দ ছিল, দুটো শব্দ ছিল, আর সংক্ষিপ্ত হয়ে গেল বিদ্যালয়। ভাষা শ্রুতি মধুর হয় আর সময় কম লাগে। তাহলে সন্ধির আমরা কি কি সুবিধা পাচ্ছি? নতুন নতুন শব্দ সৃষ্টি হয়, উচ্চারণ সহজ হয়, ভাষা সংক্ষিপ্ত হয়, ভাষা শ্রুতি মধুর হয়, আর কি হয়? সময় কম লাগে। তাহলে সন্ধি করলে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনায় যাব আমরা। আমাদের পরবর্তী আলোচনায় কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা এবার যাই সন্ধিতে যে মিলন হয় আমরা বলছি, তো কার সাথে কার মিলন হয় আর কয় ধরনের মিলনই বা হয়ে থাকে সেগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তোমরা দেখো, আমি বলছি সন্ধিতে ধ্বনির 4 ধরনের মিলন হয়। কেমন করে হয় আমরা দেখছি। উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, দুটো ধ্বনি মিলে গিয়ে একটি নতুন ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, আর উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। আমরা উদাহরণ যখন করব তখন তোমরা আরো সহজেই বুঝতে পারবে। তাহলে ভালো করে জেনে রাখো যে সন্ধিতে কয় ধরনের মিলন হয়। সন্ধিতে 4 ধরনের মিলন হয়। এক, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি সৃষ্টি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। এখানে একটি কথা বলে রাখি যে সন্ধিতে একটা ট্র্যাজেডি আছে। আমরা সবসময় বলি যে সন্ধি শব্দের অর্থ মিলন এবং মিলনের ফলে একটি নতুন ধ্বনি সৃষ্টি হয়, কিন্তু সন্ধির একটা ট্র্যাজেডি কি সেটা যদি তোমরা একটু জেনে নাও তাহলে তোমাদের ভালো লাগবে শুনতে। দেখো, আমি সহজ একটা শব্দ বলছি, যেমন তোমরা করো বিদ্যা যোগ আলয়। এখানে দুটো ধ্বনি আমরা মিলন ঘটিয়েছি। এখানে কার কার মিলন হচ্ছে একটা কথা মনে রাখো। আমি তার আগে একটি কথা এখানে লিখে রেখেছি। আমরা যদি ক্যামেরাটা এদিকে দেখার চেষ্টা করি, একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে রেখেছি যে সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনির সাথে, দেখে নাও, সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনির সাথে পরের শব্দের প্রথম ধ্বনির মিলন হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা? আবার বলছি, সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি। তাহলে দেখো, একটা উদাহরণ আমি লিখেছি, আমি বোর্ডে আবার লিখে দেখাচ্ছি। তো প্রথম শব্দের শেষ ধ্বনি কি? বি, ই আর আ আছে। তাহলে শেষ ধ্বনিটা হচ্ছে আ, আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি হচ্ছে আ। তাহলে এই দুটো ধ্বনি মিলেই তো নতুন ধ্বনির সৃষ্টি হবে। তো নতুন ধ্বনিটা কি হলো? বিদ্যালয়। এখন দেখো, দুটো ধ্বনি মিলে নতুন একটি কি হয়েছে? আ হয়েছে। এখন যেটি বলছিলাম যে সন্ধির ট্র্যাজেডি, সেটি হচ্ছে বিদ্যা, এই আ পেলাম, কিন্তু লয় এইটুকু কিন্তু বাদ চলে গেল, এটা কিন্তু বাদ গেল। তার মানে কি? এই ধ্বনিটি লোপ পেল। নতুন ধ্বনির সৃষ্টি হলো, দুই ধ্বনির মিলন হলো, নতুন ধ্বনির সৃষ্টি হলো, কিন্তু একটি ধ্বনিকে কিন্তু বিলুপ্ত হতে হলো, এক কথায় লোপ পেল। এটাকে আমরা বলার চেষ্টা করছি যে সন্ধির ট্র্যাজেডি। সন্ধিতে কি হয়? একটি ধ্বনি লোপ পায় আর দুই ধ্বনি মিলে একটি নতুন ধ্বনির সৃষ্টি হয়। এরকম অন্যান্য ক্ষেত্রেও হয়ে থাকবে। আমরা উদাহরণ যখন করব তখন নিশ্চয়ই তোমরা আরো ভালো বুঝতে পারবে। তাহলে সন্ধিতে কয় ধরনের মিলন হয় আমরা বললাম?
চার ধরনের মিলন হয়। এক, উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, আর উভয় ধ্বনি মিলে একটি নতুন ধ্বনির সৃষ্টি হয়। এই তো। আর আবারও বলছি যে সন্ধিতে অনেকগুলো ধ্বনি থাকে, তো সব ধ্বনির সঙ্গে সব ধ্বনির মিলন হয় না, মাত্র দুটি ধ্বনির মিলন হয়। প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনির মিলন হয়। এটি তোমরা মনে রাখবে। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনায় যাই। কি আলোচনা করা যায় এবার দেখে নেই বন্ধুরা। আমরা এবারে আলোচনা করব সন্ধির প্রকারভেদ নিয়ে। আসল জায়গায় আমরা চলে আসি। প্রকারভেদ নিয়ে একটুখানি কথা আছে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেখা যায়। তবে আমরা সচরাচর যেটা আমরা বলি যে সন্ধি আসলে দুই প্রকার, এটা হচ্ছে স্বরসন্ধি আর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এবার ছকে দেখার চেষ্টা করছি সন্ধি, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। মোট কথা আমরা যে বিসর্গ সন্ধি বলি সেটি কিন্তু ব্যঞ্জন সন্ধির একটা অংশ। আবার কোনো কোনো বইয়ে এটিও পাওয়া যায় এরকম যে বাংলা সন্ধি, সংস্কৃত সন্ধি। বাংলা সন্ধিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর সংস্কৃত সন্ধিকে আবার তিন ভাগে ভাগ করা হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। যদিও বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির একটি অংশ। সুতরাং আমরা একেবারে যদি সহজ করে বলি তাহলে আমরা বলবো সন্ধি দুই প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি আমরা যেটা বলে থাকি সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধির একটা অংশ। আর যদি আমরা এভাবে ভাগ করে থাকি যে বাংলা সন্ধি আর তৎসম সন্ধি বা সংস্কৃত সন্ধি, তাহলে আমরা বলবো যে বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আর সংস্কৃত সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো তবে তোমরা আপাতত এইটুকু জানলেই চলবে যে সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আমরা এখন সন্ধির সূত্র দেওয়ার চেষ্টা করেছি, তোমরা খেয়াল রাখো। আমি পরে আবার দেখাবো সন্ধির সূত্র, মানে কিভাবে সন্ধি হয়। স্বর আর স্বর মিলে স্বরসন্ধি হয়, মানে কিভাবে স্বরসন্ধি হয়, কিভাবে ব্যঞ্জন সন্ধি হয়। যদি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলন হয় তবে তাকে স্বরসন্ধি বলে। শুধুমাত্র একটি ক্ষেত্রেই স্বরসন্ধি হয়ে থাকে। দেখো, স্বর যোগ স্বর সমান সমান স্বরসন্ধি। এছাড়া যদি যে কোনো ভাবেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলি, ঘুরে ফিরে কিন্তু ব্যঞ্জন সন্ধি আসবে। দেখো, স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন যোগ স্বর সমান সমান ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন যোগ ব্যঞ্জন সমান সমান ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরসন্ধির সংজ্ঞা আমরা দিতে পারি, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। আর স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে অথবা ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে আমরা এবারে উদাহরণে যাওয়ার চেষ্টা করি। আমরা এতক্ষণ সন্ধির প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আর কিভাবে স্বরসন্ধি হয়, ব্যঞ্জন সন্ধি হয় সেগুলো আমরা দেখবার চেষ্টা করলাম। আমরা আরেকবার একটু আলোচনা করে নিই যে শুধুমাত্র স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলন হলে তাকে স্বরসন্ধি বলে। আমি কয়েকটা উদাহরণ এখন দেওয়ার চেষ্টা করছি, যেমন সোনালী। দেখো, সোনা যোগ আলী। এখানে দেখো সোনা, আমি আগে বলেছি যে প্রথম শব্দের শেষ ধ্বনি হচ্ছে এখানে আ, আর দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি হচ্ছে আ, মিলে হয়ে কি হয়েছে? সোনালী হয়েছে, তাই না? তাহলে এইখানে তাহলে যেহেতু দুটোই স্বরধ্বনি, তাহলে এখানে স্বরসন্ধি আমরা বলতে পারি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলন হয়েছে। আরো উদাহরণ লিখি আমরা, যেমন মনে করো মিথ্যুক। মিথ্যুককে ভাঙলে হয় মিথ্যা যোগ উক। তাহলে এখানে কোন কোন স্বরধ্বনি এসেছে? মিথ্যার, মিথ্যার আ আর উকের উ মিলে হয়েছে উ, আর এখানে হয়েছে মিথ্যুক। এই তো, আ প্লাস উ, তাহলে আ স্বরধ্বনি, উ স্বরধ্বনি হয়ে গেল উ। আর একটু কথা বলে রাখি যে যেটা বলছিলাম যে সন্ধির ট্র্যাজেডি, যে দুটো ধ্বনি মিলে নতুন ধ্বনি সৃষ্টি হলো কিন্তু একটি ধ্বনি লোপ পাবে। তাহলে এখানে কোনটি লোপ পাচ্ছে? খেয়াল করো, সোনা আলী, সোনা লি। তাহলে যে এই আটা, এই পরের আটা কিন্তু লোপ পেয়েছে এখানে, আর এই নতুন ধ্বনি আ সৃষ্টি হয়েছে।
এখানেও তাই, মিথ্যার আ আর উকের উ মিলে উ হয়েছে, তাহলে লোপ পেয়েছে কি মিথ্যু, তখন জফলাটা এখানে চলে গেল, থয়ের সঙ্গে যুক্ত হয়ে উ এসে উ হয়ে গেল। তাহলে এখানেও প্রথমটা লোপ পেয়েছিল, এখানে দ্বিতীয়টি লোপ পেয়েছিল, এখানে প্রথম আটি লোপ পেল। আমরা আরো একটা উদাহরণ করি, যেমন নদীর, আমরা নদীর ধারে যাই, নদীর কাছে, পাখির কাছে, নদীর কি হবে এটা, নদী যোগ এর, নদী কি আছে এখানে দীর্ঘ ই, নদী, তাই তো, আর এর এ হয়ে গেল নদী। তাহলে এখানে কি আছে, এখানে কি হলো ই এসছে, কিন্তু লোপ পেল কি এর, নদী এর, নদীর এটা লোপ পেয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলন হলে স্বরসন্ধি হয়। আমরা পরবর্তী আলোচনাগুলো করার চেষ্টা করি, কিছু ব্যঞ্জন সন্ধির উদাহরণ করার চেষ্টা করি, তাহলেই আমরা আলোচনা শেষ করতে পারবো আজকে। আর তোমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা সেই উদাহরণগুলো বাসায় যদি অনুশীলন করো, কিংবা আরো অন্যান্য ভালো কোনো ক্লাসের বই বা বড় ক্লাসের বই, তোমরা অষ্টম শ্রেণীর বইটিও অনুসরণ করতে পারো, সেখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। হয়তো আর কিছুদিন পরেই তোমরা তো সেই বইটি হাতে পাবে। এছাড়া যদি আরো বেশি কিছু জানতে চাও, তাহলে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটিও তোমরা দেখতে পারো, সেখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। আমরা এবার চলে যাই ব্যঞ্জন সন্ধির উদাহরণে। ব্যঞ্জন সন্ধি কিভাবে হয় বলেছিলাম, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে এবং ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকেই ব্যঞ্জন সন্ধি বলে। মনে আছে তো বন্ধুরা, কি বললাম, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে ব্যঞ্জনে আর ব্যঞ্জনে স্বরে যে সন্ধি হয় তাকেই ব্যঞ্জন সন্ধি বলে। দেখি কয়েকটা উদাহরণ আমরা কেমন করে পাচ্ছি এটা। যেমন কাঁচা যোগ কলা হয়ে গেল কাঁচ কলা। এইখানে তাহলে কোন কোন ধ্বনির মিলন হলো, কাঁচা আর আ, ওই যে বলেছিলাম প্রথম শব্দের শেষ ধ্বনি আ, এই আ নয়, এই আ, চায়ের আ, কাঁচার আ যোগ এখানে আ প্লাস ক হয়ে গেল কাঁচ কলা। এখানে হয়ে গেল কাঁচ, এখানে কিন্তু ব্যঞ্জন, এটা কিন্তু ব্যঞ্জন, তাহলে স্বরে আর ব্যঞ্জনে ব্যঞ্জন শুধু এটা হয়ে গেল। দুঃখিত। আচ্ছা, এরপরে কি হলো, আরো উদাহরণ দেখি, যেমন নাতি যোগ বউ, নাতি যোগ বউ, এখানে কি আছে ই আর এখানে আছে ব, তাহলে এটা কোন সন্ধি বলবো আমরা, আমরা নিশ্চয়ই এটাকে বলবো ব্যঞ্জন সন্ধি। হয়ে গেল নাত বউ, এটা একটা মনে রাখো, নাতি যোগ বউ হয়ে গেল, নাতি বর হয় না, হয়ে গেল নাত বউ। তাহলে কি হচ্ছে, এই ইটা কিন্তু লোপ পেয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তোমাদের আরো কিছু উদাহরণ তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দিগন্ত। দিগন্ত যদি আমরা সন্ধি বিচ্ছেদ করতে যাই তাহলে কেমন হয় একটু আমরা দেখি। দিক যোগ অন্ত, দিগন্ত। হ্যাঁ, এখানে ক এর সঙ্গে এখানে ক প্লাস অ মিলে হয়ে গেছে গ, যেমন এখানে দিগন্ত, তাই না? মনে রাখো ক আর অ মিলে হয়ে যায় গ, ঠিক আছে? ক এর সঙ্গে যে কোনো স্বরধ্বনি থাকলে গ হয়ে যায়। অঘোষ, এটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ বর্ণ, অঘোষ অল্প প্রাণের সঙ্গে যে কোনো স্বরধ্বনি যুক্ত হয়ে গেলে অঘোষ অল্প প্রাণ বর্ণটি হয়ে যায় ঘোষ অল্প প্রাণ, ক খ গ হয়ে যায়, প্রথমটি হয়ে যায় তৃতীয়, চ থাকলে হয়ে যাবে জ। এরকম যেমন নিচ যোগ অন্ত, আমি যদি বলি নিচ যোগ অন্ত, কি হবে, কি হয়ে যাবে, এটা হবে নিযন্ত। হ্যাঁ, তাহলে চ প্লাস অ হয়ে গেল চ। এমন তোমাদের বইয়ে আরো অনেক উদাহরণ আছে, তোমরা দেখতে পাচ্ছ, বাক যোগ অর্থ, বাগ অর্থ, প্রাক যোগ উক্ত, প্রাগুক্ত, বাক যোগ ইস, বাগিস। হ্যাঁ,
তারপরে শর্ট যোগ আনন, সরানন, তোমাদের বইয়ে সবগুলো করে দেওয়াই আছে, তোমরা এগুলো একটু অনুশীলন করতে পারো। আর যদি তোমরা আরো বেশি কিছু জানতে চাও তাহলে বড় ক্লাসের বই বা আরো এর চাইতে ভালো কোনো বই, ব্যাকরণ বই, কোনো ভালো লেখকের তোমরা বইগুলো দেখতে পারো। উদাহরণগুলো তোমরা বাসায় অনুশীলন করবে, তাহলেই হবে। সবগুলোই তোমাদের মোটামুটি করে দেওয়া আছে, সুতরাং তোমাদের চিন্তার কিছু নেই। তোমরা বাসায় এই ক্লাসটি দেখার পরে বাসায় অন্যান্য উদাহরণগুলো করার চেষ্টা করবে, তাহলেই তোমরা ভালো সন্ধি করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আজকে আলোচনা শেষ করবো, কারণ আমরা অনেকটা সময় নিয়েছি। আজকে তাহলে আমরা যা যা শিখলাম যদি একটু আমরা পুনরালোচনা করি, তাহলে আমরা দেখব যে আজকে আমরা আলোচনা করেছি সন্ধি কাকে বলে, সন্ধি শব্দের অর্থই বা কি, সন্ধি সংজ্ঞা শিখেছি আমরা। এছাড়া সন্ধিতে কয় ধরনের মিলন হয়, সন্ধিতে কোন ধ্বনির সঙ্গে কোন ধ্বনির মিলন হয়, তারপর সন্ধি কত প্রকার, এগুলো আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে পড়ো, একদিনে সবকিছু তোমাদের পক্ষে শেখাও সম্ভব না, তোমরা আস্তে আস্তে শিখবে, বাসায় আরো ধীরে ধীরে অল্প অল্প করে অভ্যেস করবে, অনুশীলন করবে, তাহলেই তোমরা পরবর্তী ক্লাসে যখন যাবে তখন আরো অনেক কিছু শিখবে। তো সেই আশাবাদ ব্যক্ত করছি। বন্ধুরা, অনেক কষ্ট করে তোমরা ক্লাসটা দেখলে, যদি এটি আরো একবার দেখো, নিশ্চয়ই সেই সংজ্ঞাগুলো তোমাদের ভালো করে জানতে হলে ক্লাসটি আবার দেখবে, বন্ধুদের সঙ্গে আলোচনা করবে, আর সম্ভব হলে শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখাবে, এবং তোমার বন্ধুদের সঙ্গে এগুলো আলোচনা করলে আরো তোমরা বিষয়গুলো জানতে পারবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।